অ্যাবাউট পিপল চ্যানেলে আপনাদের স্বাগত। রাজনীতি তারাই করে যাদের কোনো ধান্দা আছে। নমস্কার, আমি তরুণ কুমার পাল বলছি। আজকে একটা বিশেষ কারণে এই ভিডিওটি করছি, মানে পোস্টটি আপনাদের কাছে করছি। সেটা বিষয় হচ্ছে একটি শব্দ, ছোট্ট একটা শব্দ, ধান্দা। এই ধান্দা শব্দটি আমরা কে কীরকমভাবে বুঝি সেটা আমি একটু যেমনভাবে বুঝি স্বল্প পরিসরে বলবো। আপনারা আপনাদের মতামত লিখবেন, বলবেন, মন্তব্য যেমন করেন, আমাকে সমৃদ্ধ করেন আপনাদের মন্তব্য দিয়ে। দেখুন, ধান্দা কথার ধান্দা শব্দটা সাধারণত আমরা একটু নেগেটিভভাবে চিন্তা করি, নেতিবাচকভাবে চিন্তা করি যে ধান্দা শব্দের অর্থ অবশ্যই একটি খারাপ কিছু, এরকম একটা ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে। এরকম অনেক কিছুই আছে, অনেক কিছুই আমরা বাজেভাবে ব্যবহার করি অনেক শব্দের। ধান্দা তো সবাই করেন, আমরা সবাই ধান্দা নিয়ে চলি। ধান্দাহীন কোনো মানুষ আছে নাকি? এখন কথা হচ্ছে যে, যেমন ধরুন একটা রুগী, সে হসপিটালে গেছে, তার তো একটা ধান্দা আছে। ধান্দাটা হচ্ছে সে যখন রুগী রোগ মুক্তি চাইছে তাই সে গেছে, হসপিটালে গেছে। না তো সে মন্দিরে চলে যেত, সেখানেও তো অনেকে হত্যা দিয়ে পড়ে থাকে, দেবতা বা অন্য ধর্মের যা যা আছে সেই প্রতিষ্ঠানে গিয়ে, সেখানে মঠ মন্দির মসজিদ গির্জা যাই হোক, সেখানে কেউ তো অনেকে যায়, উদ্দেশ্য কিন্তু তার সেখানেও রোগ মুক্তি হওয়া। কিন্তু সেখানে কার্যসিদ্ধি হবে না জেনেই বিজ্ঞানের শরণাপন্ন হতে হাসপাতালে আসে রুগী। তাহলে রুগীর উদ্দেশ্যটা কি? তার রোগ মুক্তি। স্কুলে যে ছাত্রটি যায় তার ধান্দা আছে, সে শিখতে যাচ্ছে। যে যার কর্মস্থলে কাজ করতে যায় তারও তো ধান্দাই। সেই ধান্দা হচ্ছে কাজ করার পরে পারিশ্রমিক হিসাবে সে যেটা পাবে সেটা দিয়ে তার সংসার চালাবে। তাহলে এইভাবে ধরুন, ভেঙে যদি ধরা যায়, প্রত্যেকটা লোকের মধ্যেই তো ধান্দা আছে। ক্ষুদিরাম বোসের মতো ধান্দা ছিল, সুভাষ বোসের মধ্যে তো ধান্দা ছিল, সুভাষচন্দ্র বোসের মধ্যে ধান্দা ছিল। এখন কথা হচ্ছে এই দুটো নাম বলে একটু থেমে যেতে হচ্ছে, ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু বলে থেমে যেতে হচ্ছে। কারণ কি, এইখানে এসেই বলতে হচ্ছে যে রুগী যখন হাসপাতালে যায় সে তার রোগ মুক্তির জন্যই যায়, যেটা তার প্রয়োজন। ছাত্র যখন স্কুলে যায় বা কলেজে যায়, সে তার উদ্দেশ্য শিক্ষা লাভের জন্য যাওয়া। তো সেটা এক প্রকার, এগুলোর মধ্যে কোনো খারাপ তো কিছু নেই। কিন্তু সুভাষ বোস, ক্ষুদিরাম বোস বলবার সময় গিয়ে থেমে যেতে হলো কেন? থেমে যেতে হলো, এই দুজনের ধান্দা ছিল পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতীয় জনসাধারণকে মুক্ত করা। আর বিশেষ করে এই দুজনের কথা কেন বললাম? ক্ষুদিরাম বসু যথেষ্ট ছোট ছিলেন, সুভাষচন্দ্র বসু তার চিন্তাভাবনা ছিল অনেক 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 বছর এগিয়ে, অর্থাৎ 50-100 বছর যে ভারত আসছে, আগামী ভারত আসছে, ভারতবাসী বলতে ভারতবাসীদের জন্য কিরকম জীবন হওয়া উচিত এটা তিনি ভাবতে পারতেন। তো দেশমাতৃকার যে ব্রিটিশের বন্ধনে আবদ্ধ ছিল দেশমাতৃ, আমাদের দেশের মা, মানে আমাদের দেশ ভারত, সেই বাঁধন ব্রিটিশদের জন্য কি আমরা শুধু পরাধীন হয়েছিলাম? সুভাষ বোস কি শুধু এটিই ভাবতেন? সুভাষ বোস কিন্তু ভাবতেন যে দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা চাই,
আর অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন। তাহলে সুভাষ বোসের ধান্দা ছিল, তাহলে ধান্দাটাকে আমরা বুঝবো যে ধান্দা যদি কেউ যদি নিজের স্বার্থে যে যে ইচ্ছায় যাচ্ছে সেই ইচ্ছায় যদি সে কার্যকরী করতে যায়, সেটা অবশ্যই ধান্দা বা স্বার্থ। আর সুভাষ বোসদের স্বার্থ ছিল সমস্ত মানুষের জন্য ভাবা, সমস্ত দেশবাসীর জন্য ভাবা, তাদের হাতে উপযুক্ত ক্রয় ক্ষমতা নিয়ে আসা। তো ধান্দা যদি, মানে কথাটা কেন বলছি ধান্দা কথাটা, আজকালকার রাজনীতিতে অনেকের মুখেই শোনা যায়, সবাই আমরা শুনি ও ধান্দার জন্য রাজনীতি করতে এসছে। এই জায়গাটায় আমার বিরোধিতা আছে। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, মানে নীতির রাজা। রাজ কথা অর্থ তো শ্রেষ্ঠ, নীতির রাজা। তা শ্রেষ্ঠ কোনো নীতির জন্য যদি কোনো মানুষ রাজনৈতিক কোনো দলে অন্তর্ভুক্ত হয়, তাকে কি ধান্দাবাজ বলা যাবে, স্বার্থবাজ বলা যাবে, মানে নিজের স্বার্থের জন্য বলা যাবে? অনেকেই বলবে হ্যাঁ যাবে। যদি যায় তাহলে সেটা রাজনীতি আর হলো না, শ্রেষ্ঠ নীতি তো হলো না। তাহলে রাজনীতিকে জড়িয়ে দেওয়া হচ্ছে কেন কথাটার মধ্যে? যে ধান্দার রাজনীতি কথা কেন জড়িয়ে দেওয়া হচ্ছে? যে রাজনীতিতে, মানে রাজনীতি করতে এসছে ধান্দার জন্য, মানে ধান্দার রাজনীতি। রাজনীতি কোনো ধান্দার হয় না। তাহলে যদি হয়, যদি এইভাবে কেউ দেখেন, তাহলে তারা যারা বলেন তাদের দেখতে হবে, যদি সে তবুও কেউ যদি বলেন ধান্দার রাজনীতি, তাহলে দেখতে হবে তার পারপাসটা কি আছে। পারপাসটা কি, অর্থাৎ কোন উদ্দেশ্যে? সুভাষ বোসের উদ্দেশ্য ছিল কি? ক্ষুদিরাম বসুর উদ্দেশ্য ছিল কি? স্টুডেন্টের স্কুলে যাওয়ার উদ্দেশ্য ছিল কি? রোগীর হাসপাতালে যাওয়ার উদ্দেশ্য ছিল কি? এই সবগুলো হচ্ছে এক একটা ধান্দা বা নিজের স্বার্থ দেখা। এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে ওই সুভাষ বোস, এরা তো রাজনীতির লোক। ক্ষুদিরাম বোস রাজনীতির লোক, রাজার বিরুদ্ধে লড়তে নেমেছেন, রাজনীতির লোক। রাজার বিরুদ্ধে কখন লড়তে যায় মানুষ? যখন বোঝে রাজা রাজ্য শাসন করতে পারছে না বা প্রজাশাসন করবার সময় তাদের যে পথে দেশবাসীকে পরিচালনা করার কথা, সেভাবে তারা পরিচালনা করতে পারছেন না, করতে চাইছেন না। কাজেই ধান্দা নিয়ে সবাই থাকে, কিন্তু দেখতে হবে সে পারপাসটা কি। এবার ধরুন যারা ধান্দার রাজনীতি বলে, রাজনীতিটা ধান্দার, তাদের সম্পর্কে যারা বলে নাকি, তাদের কাছে বলবো, তাদের কাছে পজিটিভ কোনো ভাবনা নেই বলে তারা এই কথাটা বলেন। কারণ বিশেষভাবে এই কারণে যেন বলছি যে লেফটিস্টরা যে রাজনীতিটা করেন, সেই রাজনীতিতে কিন্তু তাদের যে উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের হাতে ক্রয় ক্ষমতা নিয়ে আসা। এবং তারা দেশ বলতে একখণ্ড, মানে এক টুকরো মাটিকে বোঝেন না, তারা দেশ বলতে বোঝেন দেশের মানুষকে। এবং সেই মানুষের হাতে ক্রয় ক্ষমতা নিয়ে আসা, তাদের হাতে ক্রয় ক্ষমতা থাকলে দেশের উন্নয়ন হলো। তো এই কারণটা নিয়ে যখন লেফটিস্টরা রাজনীতিটা করেন, তাদেরকে তো আর ধান্দার রাজনীতি বলা যায় না, স্বার্থের রাজনীতি বলা যায় না, ব্যক্তি স্বার্থে যান না তারা। হ্যাঁ, তবু 11 সালে পট পরিবর্তনের পর পশ্চিমবঙ্গে যখন দেখা গেছে যে বেশ কিছু মানুষ তারা তাদের দল বদলে গেছে, মানে আগে যারা নিজেদেরকে কমরেড বলতেন কিংবা মস্ত বড় বামপন্থী বলতেন, তারা তাদের সরকার পরিবর্তনের সাথে সাথে নিজেদের দল বদলে চলে গেছেন। সেটা হচ্ছে ধান্দা, ওটা রাজনীতি নয়, ওটা ধান্দা। অর্থাৎ ওই ধান্দাটা কিন্তু একেবারে নেগেটিভ অর্থে যারা ভাবেন, ধান্দাকে খারাপ অর্থে ভাবেন, এটা হচ্ছে সেই জিনিস। এর পারপাস হচ্ছে নিজের জন্য
ভাবা নিজের ভালোর জন্য ভাবা, নিজের ভালোর জন্য ভাবে আমরা প্রত্যেকেই ভাবি, কিন্তু এরা নিজের ভালো বলতে গিয়ে যা খুশি করতে পারে। যেমন আমরা সাম্প্রতিক যেভাবে দেখতে পাচ্ছি যে রাজনীতিতে টিকে থাকা, মানে ভোটের রাজনীতিতে, সংসদের রাজনীতিতে টিকে থাকার জন্য মানুষের উপকারী যে কাজগুলো সরকারের করার কথা, এই বর্তমান সরকার, স্টেট গভর্নমেন্ট যেটা পশ্চিমবঙ্গে রয়েছে, তাদের যে করার কথা সেগুলো করছেন না। তার পরিষ্কার যেটা করছেন, নিজেদের টিকে থাকার জন্য ভোটার তৈরি করছেন, পেইড ভোটার তৈরি করেছেন। এটা তো মেনে নেওয়া যায় না। এটাকে বলবেন এই ধান্দা, এইটা রাজনীতির ধান্দা। কিন্তু রাজনীতিতে ধান্দা হয় না, এটা রাজনীতির ধান্দা। মানে এরা একটা রাজনীতি তো করছেন, যেহেতু রাজনৈতিক দল সরকারও গেছেন, কাজও করছেন, জনগণের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে ভোটার তৈরি করার জন্য, পেইড ভোটার তৈরি করার জন্য রাজনীতি করছেন। এইটা হচ্ছে ধান্দা। তো কথাটা কেন মনে এলো জানেন, এই ধান্দা কথাটা? আজকে আলোচনা হচ্ছিল, বেশ কয়েকজনের সাথে আলোচনা হচ্ছিল, সেখানে এই বিষয়ে ব্যাপারটি বলেছি। তো তারপরেই যেটা হচ্ছে, সেখান থেকে ফিরে স্টুডেন্ট পড়িয়ে ঠড়িয়ে যখন বাড়ি ফিরবো, তো বাড়ি যখন ফিরছি তখন একটা ফোন আসলো। তো ফোনটা রিসিভ করার পরেই হঠাৎ উপর থেকে, মানে যেটা হয় ওই মোবাইলের উপর থেকে নেমে আসে না, অ্যান্ড্রয়েডের উপর থেকে নেমে আসে একটা বার্তা এলো। বার্তা মানে একটা কিছু দেখবা যেন কোথাও নোটিফিকেশন এলো আমার কাছে। তা নোটিফিকেশনটার মধ্যে দীপশিতার নামটা দেখলাম। দীপশিতা চিনতে পেরেছেন আপনারা? দীপশিতা ধর, ছোট্ট একটি মেয়ে, মানে আমার থেকে তো অনেক ছোট। আমি ওকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। ওর বুদ্ধি, ওর জ্ঞান এবং সত্য কথাকে সত্যভাবে সুন্দর করে মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য। তা অদ্ভুত একটা ব্যাপার, আমি যখন এরকম একটা জিনিস ভাবছি, মানে এই বিষয় নিয়ে আজকে আলোচনা হলো, কাকতালীয় ভাবে ঠিক ওই ভিডিওটা, আমি এই ভিডিওটা আপনাদের কাছে দেব। আপনারা হয়তো কেউ দেখেছেন, যারা দেখেনি তারা আমার চ্যানেল মারফত দেখুন। যারা সত্যি মানে যারা ভালো জিনিস দেখতে পছন্দ করেন তারা দেখবেন, শুনুন, তার কথা শুনুন, মন ভরে যাবে। শুনুন দীপশিতার কথা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, দীপশিতার ওই কথাটা, যে এইটা একটা টিভি, একটা চ্যানেল থেকে এই অনুষ্ঠানটি করা হয়েছিল। সম্ভবত সঞ্চালকের নাম অর্ক হতে পারে, মোস্ট প্রবাবলি। আমি ওনার নামটা ভুলে যাচ্ছি, হতে পারে। আপনারা চিনবেন, ওই সঞ্চালক তো আছেন। দেখুন ভিডিওটা, খুব ভালো লাগবে। হ্যাঁ, মন দিয়ে দেখবেন, শুনবেন, মন দিতে হবে। কারণ ও যেভাবে বলেছেন, দীপশিতা যেভাবে বলেছেন, সত্যি মানে আমি আর কি বললাম, কিছুই বললাম না। শুনুন দীপশিতার কথা। ডেকে নেব দীপশিতা ধরকে। কি বলেন দীপশিতা? সত্যি কি রাজনীতি তারাই করে যাদের কোনো ধান্দা আছে? যে বিষয়ে আমাদের বিতর্ক হচ্ছে, সেই বিষয়ে কিন্তু আমরা এখানে যারা বসে আছি, এক শুভময় দায় ছাড়া আমরা সবাই মোটামুটি একই দিকে। আমরা সবাই তো রাজনীতির কাছাকাছি রয়েছি। বলে আমরা রাজনীতি করতে এসেছি কিছু কামানোর জন্য, ধান্দাবাজি করার জন্য, সে কথা আমার মনে হয় আমিও বলবো না, রিজুদাও বলবে না, রাজন্যাও বলবে না, রাজস্বীও বলবে না। কিন্তু একটা কথা, ওই রাজনীতি করি বলে যখন রাজস্বী এখানে বলছিল, উনি বললেন যে একটা সময় ছিল যখন যারা বিজেপির নেতারা ছিলেন তারা খুব সাদামাটা জীবন যাপন করতেন। সত্যিই তো, তাদের যখন বাক্স খোলা হতো সেখানে একটা দুটো জামা কাপড় পাওয়া যেত। সত্যিই তো, ভাবলে কত ভালো লাগে। এমনই তো হওয়া উচিত। সঙ্গে সঙ্গে রাজস্বী কথাও বললো, যদি ধান্দাবাজি করতে কেউ রাজনীতি করতে আসতো তাহলে তার তো ডিজাইনার স্যুট হতো। আমার মনে পড়ে গেল, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি 45 লাখ টাকার একটা নরেন্দ্র মোদী লেখা ডিজাইনার স্যুট কিনেছিলেন। আমি জানি না রাজস্বীদা আসলে নরেন্দ্র মোদীর কথাই বললেন কিনা। আসলে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমি 2011 সালে আশুতোষ কলেজে পড়েছি। আমি যখন আশুতোষ কলেজে প্রথম বর্ষে ছাত্রী হিসেবে গেছি, আরে টালমাটাল সময়, একটা সরকার আসছে, একটা সরকার যাচ্ছে, একটা অদ্ভুত টালমাটাল সময় ছিল। সেই সময় বিরোধী রাজনীতি করা মানে একটা খুব বুকের পাটার ব্যাপার। আমার মনে আছে, আমার বন্ধুরা, যারা আমার বন্ধু ছিল, স্কুলে ছিল, কলেজে ছিল, 11 সালের পর থেকে একটু একটু করে বদলে গেল। ওই 11-র আগে পর্যন্ত যারা খুব বুক ফিলিয়ে আমি লাল ঝান্ডা করি, আমি বামপন্থী রাজনীতি করি বলতেন, আমরা দেখলাম 11-র পরে অনেকেই ঠিক সময় সুযোগ বুঝে নিজের জার্সিটা বদলে নিলেন। আসলে ধান্দাবাজ কারা? 34 বছরে যখন আমাদের দায়িত্ব দিয়েছিলেন সাধারণ মানুষ, তখনও তেমন বহু মানুষ ছিলেন যারা বিরোধী রাজনীতি করতেন, কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেস করতেন,
কেউ কেউ হয়তো এদিক ওদিক একটু আদ্রু বিজেপিও করতেন। আমি বিশ্বাস করি যে মানুষগুলো সরকারে না থাকার সত্ত্বেও কোনো রাজনৈতিক দল করেন, কোনো রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা রাখেন, তারা ধান্দা থেকে ভালোবাসা রাখেন না, আবেগ থেকে ভালোবাসা রাখেন। আমি বিশ্বাস করি 11 সালের পর আমরা যারা কলেজে বামপন্থী রাজনীতি করেছি, আমরা যারা 21 সালে নির্বাচনে লড়েছি, হেরে যাবো জেনেও নির্বাচনে লড়েছি, আমরা কিছু পাওয়ার জন্য রাজনীতিতে আসি, একটা স্বপ্ন নিয়ে। যারা আমাদের রাজনীতি শিখিয়েছেন, কংগ্রেস সুদীপ্ত গুপ্ত, আমি ব্যক্তিগতভাবে সুদীপ্ত গুপ্তর খুব কাছে ছিলাম। সুদীপ্তটা খুব ভালো গান গাইতো, খুব ভালো কবিতা লিখতো। এই আমাদের ইন্ট্রোডিউস করার সময় বলা হচ্ছিল আমরা অনেকে নানা ধরনের গুণের অধিকারী, কেউ গান গাই, কেউ কবিতা লিখি, কেউ কবিতা পড়ি। কংগ্রেস সুদীপ্ত গুপ্ত খুব সুন্দর গান গাইতো, খুব সুন্দর স্লোগান দিত, ছোটখাটো চেহারা। আমার মনে আছে সুদীপ্ত গুপ্ত যখন খুন হলো, সুদীপ্ত গুপ্তর মৃতদেহ যখন নিয়ে আসা হয়েছিল, আমাদের দায়িত্ব ছিল ওই মরদেহ যখন নিয়ে যাবে তখন ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকার। আমি দাঁড়িয়ে থাকতে পারিনি। সুদীপ্ত গুপ্তর একটা চোখ ছিল না, থেতলে গেছিল। সুদীপ্ত গুপ্তর হাসি মাখা মুখ প্রথমবার আমরা দেখি, প্রথমবার সুদীপ্ত গুপ্তর দেহ ছিল, শরীর ছিল, তাতে হাসি ছিল না। আমরা ওই কমরেড সুদীপ্ত গুপ্তর শরীরে হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করে এসেছিলাম, সুদীপ্ত গুপ্তদের যে অপূর্ণ কাজ, তাদের যে অপূর্ণ স্বপ্ন, সবার হাতে শিক্ষা, সবার জন্য কাজ, সব ছেলে মেয়ে পড়াশোনা করবে, কার পকেটে কত রেস্তো আছে তার উপর নির্ভর করবে না, সে কলেজে যাবে না, কলেজে যাবে না। আমরা আশা করেছিলাম, আমরা শপথ নিয়েছিলাম ওই সুদীপ্ত দাদের অপূর্ণ স্বপ্নগুলোকে আমরা রাজনীতি করব। আমি গর্ব করে বলতে পারি। এখন ধান্দা কথাটাকে কিভাবে আমরা ব্যবহার করি তার উপর ডিপেন্ড করে। ধান্দাকে যদি আমরা এভাবে ব্যবহার করি যে আমার এতে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আছে, এতে আমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির ব্যাপার আছে, তাহলে আমি ধান্দাবাজ নই, একেবারেই ধান্দাবাজ নই। কিন্তু ধান্দাকে যদি আমি পারপাস মনে করি, তাহলে আমার পারপাস কি? আমি যে রাজনীতি করি, আমি রাজনীতি করতে এসেছি কারণ আমি সমাজ বদলাতে চাই, দুনিয়া বদলাতে চাই। যে মানুষ খেটে খাওয়া মানুষ, মেহনত কাজ যাকে হিন্দিতে বলে, গরিব মানুষ, ওয়ার্কিং ক্লাস যাকে মানুষ বলেন, যে মানুষ টোটো চালান, যে মানুষ এখানে ছোট্ট স্টল দিয়েছে, যে মানুষ রিক্সা চালান, যে মানুষ ধান ফলান, যে মানুষ কল কারখানায় উৎপাদন করেন, সেই মানুষগুলোর হাতে ক্ষমতা দিতে হবে। যে 80% মানুষ তার শরীরের ঘাম দিয়ে এই দেশ বানাচ্ছেন, এই দুনিয়া বানাচ্ছেন, আর তাদের মাথার উপর বসে যে 30% মানুষ তাদের শোষণ করছে, এই পিরামিডটাকে বদলে দিতে হবে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যারা সংখ্যায় বেশি, তাদের হাতে ক্ষমতা দিতে হবে। আমি এই পারপাস থেকে, এই স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছি। আমি যখন রাজনীতিতে এসেছি কিছু পাওয়ার জন্য আসি। আমার এমন অনেক বন্ধু ছিল যারা শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে পড়াশোনাটা শেষ করতে পারেননি। আমি জেএনইউর ছাত্রী। আমার জেএনইউতে নাজিব বলে একটি ছেলে ছিল, নাজিব আহমেদ। আমাদের দেশে এমন একটা দেশ তো আমরা তৈরি করছি, নতুন নতুন করে আরো আমরা এমন অন্ধকার দিকে যাচ্ছি যেখানে আপনার পরিচয় কি, আপনি গীতা পড়েন না কোরআন পড়েন, আপনি মন্দিরে যান না মসজিদে যান, আপনার টাইটেল ধর, লাহিড়ী না আহমেদ, তার উপর ডিপেন্ড করে আপনি বাঁচবেন কি বাঁচবেন না। নাজিব আহমেদ জেএনইউর ছাত্র, ইউনিভার্সিটির মধ্যে তাকে মারা হয়েছে। 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, এখন অব্দি নাজিবকে খুঁজে পাওয়া যায়নি। আমি যখন রাজনীতি করতে এসেছি, আমি নাজিবের জন্য ইনসাফ চেয়ে, নাজিবের জন্য ন্যায় চেয়ে, নাজিবের জন্য জাস্টিস চেয়ে রাজনীতি করতে এসেছি। আমি যখন রাজনীতি করতে এসেছি, আমি আনিস খান, সুদীপ্ত গুপ্ত, স্বপন কোলে, তাদের জন্য ন্যায় চেয়ে, তাদের জন্য জাস্টিস চেয়ে রাজনীতি করতে এসেছি। আমাদের কাছে রাজনীতি মানে স্বপ্ন। অনেকে অনেক কিছু বলছিলেন, খাটের তলা, খাটের ওপর, ইত্যাদি ইত্যাদি। আমি খালি মনে করিয়ে দেব, এখানে অনেক কথা বলা যায়। আমরা তো দেখেছি, আমি এই ভিডিও দেখছিলাম কিছুক্ষণ আগে, একটি চোর, সে চুরি করেছে, সে চুরি করে সিসিটিভি ছিল সে জানে না, সেই সেলিব্রেট করছে, গুটখা খাচ্ছে আর খুব ধিকচিক ধিকচিক করে নাচছে। সিসিটিভিতে সেই সমস্তটা ধরা পড়েছে। আমার মনে পড়ে যাচ্ছিল এমন অনেক ছবি যেখানে ওই ক্যামেরার সামনে মানুষ হাত পেতে ঘুষ নিচ্ছে। রাজস্বীরা বললেন, টাকার কথা বললেন, টাকার পাহাড়ের কথা বললেন, হাত পেতে ঘুষ নেওয়া সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে তো আজকে ব্রিগেডে গীতা পাঠ করে এলেন। কোন গীতায় লেখা আছে হাত পেতে টাকা নিতে হয়? কোন গীতায় লেখা আছে হাত পেতে চুরি করতে হয়? কোন গীতায় লেখা আছে সাধারণ মানুষের টাকা খেতে হয়? আমরা যারা পশ্চিমবঙ্গের বুকে, বাংলার বুকে সুস্থ সংস্কৃতি, সুস্থ রাজনীতি চাই, অবশ্যই বিরোধী রাজনীতি থাকবে। আমরা দেখছি পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের 178 জন এমপিকে বরখাস্ত করে দিয়েছে। যখন প্রায় বিরোধী শূন্য পার্লামেন্ট, সেই সময় দাঁড়িয়ে আমাদের এমপিরা, কেন্দ্রের এমপিরা, সরকারি বিজেপির এমপিরা, তারা এই বিল পাস করলেন যে এখন থেকে পার্লামেন্ট নিয়োগ করবেন আমাদের ইলেকশন কমিশনের কমিশনার কে হবে। যে গণতন্ত্রের কথা আমরা আজ এখানে বলছি, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে একটা সরকার পক্ষ থাকবে আর তার বিপরীতে একটা বিরোধী থাকবে। গণতন্ত্র মানে রাজা রাজার কথা বলবে, প্রজা প্রজার কথা বলবে। গণতন্ত্র মানে সারা জীবন কেউ রাজা থাকবে না, সারা জীবন কেউ প্রজা থাকবে না। একটা সময় ছিল ভারতের বুকে রাজতন্ত্র হতো, যখন গণতন্ত্র হলো, গণতন্ত্রই রাজতন্ত্রকে ভেঙে তৈরি হয়েছিল। রাজতন্ত্র বলতো রাজার ছেলে রাজা হবে আর মন্ত্রীর ছেলে মন্ত্রী। গণতন্ত্র বললো রাজার ছেলেও প্রধানমন্ত্রী হবে না, গরিবের ছেলে প্রধানমন্ত্রী হবে, খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা তারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মাথার উপরে বসবে। আমরা সেই গণতন্ত্রের স্বপ্নকে নিয়ে, যে গণতন্ত্রে কথা বলা যায়, যে গণতন্ত্রে আঙুল তোলা যায়, যে গণতন্ত্রে সরকারকে জিজ্ঞেস করা যায় রাজা তোর কাপড় কোথায়, যে গণতন্ত্রে সরকারকে জিজ্ঞেস করা যায় কাহা গায়ে আছে দিন, কোথায় গেল মামাটি মানুষের সরকার, কোথায় গেল পরিবর্তন। যেদিন আমরা এই প্রশ্নগুলো আর করতে পারবো না, সেদিন সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা দিল্লি, সেটার গণতন্ত্র থাকবে না। আমরা যেন ইল্লুয়া বইবেলার মাঠে গণতন্ত্রের পাঠ পড়ি, বিরোধিতার যে আওয়াজ, বিরোধিতার যে স্বর, তাকে শুনি এবং তার সঙ্গে করে বিতর্ক করতে হয়, সেইটা শিখতে পারি। এইটুকু বলে আমার কথা শেষ করবো। শুক্রিয়া।
ধন্যবাদ দীপশিতা ধরকে। যত আলোচনা গড়াচ্ছে তত আমরা নিত্য নতুন দৃষ্টিকোণের কথা, নিত্য নতুন তথ্য পাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক কথা, কোনো কোনো তথ্য, কোনো কোনো মন্তব্য বা কোনো কোনো বক্তব্য আমাদের মনঃপুত নয়, কিন্তু এটাই গণতন্ত্র। গণতন্ত্রে সব কটা জানলা খোলা রাখতে হবে, ভিন্ন মত বহুত্ববাদের কথা বলতে হবে। দীপশিতা ধর খুব সুন্দরভাবে বোঝালেন, যারা দল বদলু, যারা 360 ডিগ্রি পোল ভল্টকে অন্য দলে চলে গেছেন, তাদের কথা বললেন। তাদের রাজনৈতিকটা ধান্দা কেন্দ্রিক, কিন্তু এমন অনেক মানুষের কথা বললেন, এটা ঠিক। আমিও সাংবাদিক হিসেবে এরকম সব দলের এরকম মানুষের কথা জানি, যাদের ত্যাগ, তিতিক্ষা, বিরোধিতা রাজনীতিকে সমৃদ্ধ করেছে। পোস্টটি ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।